4 দিনের সফরে যুক্তরাজ্যে গেলেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, সাক্ষাৎ করবেন তারেক রহমান। ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না, মন্তব্য দুদুর। কালক্ষেপণ সরকারকে বিতর্কিত করবে বললেন রিজভী। ভুয়া রিপোর্টে কোটি কোটি টাকা হাতিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা, মাসোহারা আদায় সহ নানা অভিযোগ। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন, একদিনে 250 মিটার ধস, আতঙ্কে বাসস্থান সরাচ্ছেন স্থানীয়রা। আজও রণক্ষেত্র যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, বিক্ষোভ দমাতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ, ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা। এবং এশিয়ান কাপ বাছাইয়ে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জয় দিয়ে ভক্তদের আনন্দে ভাসাতে চান জামাল ভুঁইয়ারা। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে 13 জুন তার সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার সহ আলোচনা হতে পারে বিভিন্ন বিষয়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। 4 দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টায় তাকে বহনকারী বিমান ঢাকা ত্যাগ করে। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সময়ক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ডিসেম্বরে নির্বাচন দাবি করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না। সোমবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্ট। সোমবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় বলেই ক্ষোভ থেকে এর বিরোধিতা করছে একটি পক্ষ। বিএনপি যা চায় তার উল্টোটা করাই কয়েকজন উপদেষ্টার লক্ষ্য। কোন রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময়ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সরকার বিতর্কিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চায়, কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। চুয়াডাঙ্গার নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না। এপ্রিলের আগে মার্চের রোজা আছে, তারও আগে আছে এখানে পরীক্ষা। জানুয়ারি ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না। দিনাজপুরের নিজ এলাকায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বলেন, দেশের সম্পত্তি ও সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা সরকারের নেই। দেশের সম্পদ জাতীয় সম্পদ, এটি যদি কাউকে কোনোভাবে বন্দোবস্ত দিতে হয়, পরিচালনা করার দায়িত্ব দিতে হয়, তাহলে ম্যান্ডেট থাকতে হয়। এই যে দেশের সম্পত্তি, দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্বাচনের রোড ম্যাপ নিশ্চিত করতে সজাগ থাকার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানান তিনি।
সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা উল্লেখ করে তাদের নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে বঞ্চিত রাখা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। আমরা এখনো তাকে বলবো আপনি যা ঘোষণা করেছেন, অবশ্য আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। এপ্রিলে জাতীয় নির্বাচন মাথায় রেখে নির্বাচন কমিশনে সময় মতো রোড ম্যাপ দেবে, এমনটাই জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরের জাহাপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কারণে সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার যে আশঙ্কা ছিল এখন আর তা নেই, কারণ প্রধান উপদেষ্টা সময় ঠিক করে দিয়েছেন। উপদেষ্টা আসিফ আরও বলেন, স্থানীয় সরকার না থাকায় জনগণের দৈনন্দিন সেবা ব্যাহত হচ্ছে, যা উদ্বেগের বিষয়। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। আগামী 15 জুনের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার দুপুরে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পঞ্চগড় বাজারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। বলেন, নিবন্ধন পেতে 100টি উপজেলায় কমিটি করা সহ সেসব শর্ত দরকার তা এনসিপির পূরণ হয়েছে, আর এসব জায়গায় অফিস নেয়ার প্রক্রিয়াও চলছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই মাসের 15 তারিখের মধ্যে আমরা প্রত্যাশা করছি যে নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন, এই রেজিস্ট্রেশনের যে আবেদন করার যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আমরা 15 তারিখের মধ্যে আশা করছি সম্পন্ন করতে পারবো। এর জন্য 100টি উপজেলা এবং প্রায় 22টি জেলায় কমিটি প্রয়োজন হয়, যেগুলো আমাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমাদের অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে। রাতে রাজধানীর সড়কে বিশেষ তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স খতিয়ে দেখা হয়। এ সময় হেলমেট না থাকা ও মদ্যপ অবস্থায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। স্বাভাবিক রাখতে গভীর রাতে সড়ক পথে যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম। গত রাতে রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে যৌথ বাহিনী। যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় এ সময় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মদ্যপ অবস্থায় আটক করা হয় একজনকে। যৌথ বাহিনীর এমন নিরাপত্তা কার্যক্রমে খুশি সাধারণ মানুষ। জিজ্ঞেস করছে মানে কাগজপত্র ঠিক আছে কিনা, এগুলো জিজ্ঞেস করছে। কাগজপত্র এগুলো হলে কোনো সমস্যা নেই। নিরাপত্তার ক্ষেত্রে এ ধরনের অভিযান, এ ধরনের চেকপোস্ট দরকার আছে বাংলাদেশে। জনকল্যাণে করতেছে, সেটা দ্যাটস ওকে। আমরাও ইনসিকিউর ফিল করতেছি। সারা বাংলাদেশের মানুষ এখন খুব আইন শৃঙ্খলা নিয়ে খুব বাজে অবস্থায় আছে। চলমান চুরি ছিনতাই রোধে এ অভিযান চলমান থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। কারো মাথা হেলমেট নাই,
যে কারো গাড়ি কাগজপত্র ঠিক নাই, ওটার জন্য 16টা মামলা রুজু হয়েছে এবং একজন মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তাদেরকে তারা আটক করছে। আটক করার পরে পুলিশের কাছে সোপর্দ করছে এবং আমরা পরবর্তী থানায় নিয়ে যাব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ঢাকা শহরের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আপ্রান্ত চেষ্টা করে যাচ্ছি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। ভয়ঙ্কর মাদক হেরোইনকে পাউডার আর গাঁজাকে ফুল পাতা বানিয়ে ভুয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহার বিরুদ্ধে। আওয়ামী লীগের দোসর খ্যাত এই কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে বদলি, নিয়োগ, টেন্ডার বাণিজ্য, মাদকের স্পট থেকে মাসোহারা আদায় সহ নানা অভিযোগ। তার বিরুদ্ধে রয়েছে ছাত্র হত্যার মামলাও। এত কিছুর পরেও দায়িত্বে বহাল দুলাল কৃষ্ণ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা, তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন অভিযানে ধরা পড়া মাদকের রাসায়নিক পরীক্ষা করে আসামি পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হেরোইনকে পাউডার আর গাঁজাকে ফুলপাতা বানিয়ে প্রতিবেদন দেওয়ার হোতা তিনি। রাজশাহীর গোদাগাড়িতে পুলিশের অভিযানে জব্দ হওয়া 5 কেজি হেরোইন ও চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযানে 2 কোটি টাকার হেরোইনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অসম্পূর্ণ প্রতিবেদন দেন ডক্টর দুলাল কৃষ্ণ সাহা। এভাবে দেশের বিভিন্ন জায়গায় মাদকের বড় চালান নিয়ে ভুল ও অসম্পূর্ণ প্রতিবেদন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতির পরিচয়ে মাদকদ্রব্য অধিদপ্তরে বদলি, নিয়োগ, টেন্ডার, মাদকের স্পট থেকে মাসোহারা আদায়ের পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন দুলাল কৃষ্ণ সাহা। তার বিরুদ্ধে রয়েছে যাত্রাবাড়ি থানায় ছাত্র হত্যার মামলাও। এত কিছুর পরও ঢাকার কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে বহাল তবিয়তে আছেন দুলাল কৃষ্ণ। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার তার কর্মস্থলে গেলেও উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তিনি। স্যারের দায়িত্বে যিনি আছেন, আমি ওনাকে বলেছি যে নিচে সাংবাদিক আসছে, আপনারা একটু দেখেন স্যার আছে কিনা। তারপরে আমি রিপোর্ট লিখতে চলে গেছি। দুলাল কৃষ্ণের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার বিষয়টি স্বীকার করে মাদকদ্রব্য অধিদপ্তরের মুখপাত্র জানান, বিভাগীয় তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। এই ব্যাপারে মহাপরিচালক মহোদয়ের নির্দেশে যেহেতু তদন্ত চলমান পর্যায়ে আছে, সুনির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে এই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বাড়ায় পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যেতে সতর্কতা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে এই সতর্ক বার্তা দেওয়া হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডক্টর হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে করোনার ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে। গত বৃহস্পতিবার দেশে করোনায় 1 জনের মৃত্যু হয়। সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 5 জনের। দেখছেন সংবাদ সকাল। বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন। একদিনেই 250 মিটার অংশ ধসে পড়েছে। আতঙ্কে বাসস্থান সরাচ্ছেন স্থানীয়রা। হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট ও হাটবাজার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং চলছে। প্রশাসন বলেছে, পূর্ব সতর্কতায় ঘরবাড়ি সরানো পরিবারগুলোকে দেয়া হবে সহায়তা। সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন অপু। সারা দেশে যখন ঈদ আনন্দ, তখন শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাটে দেলোয়ার হোসেন মাতবরের ঘরে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। নাতনিকে সঙ্গে নিয়ে ছুটছেন ঘরবাড়ি আর গবাদি পশু রক্ষায়। পদ্মার আগ্রাসী ভাঙনে চোখের সামনে ভেঙে পড়েছে সাজানো সংসার। ঘর-দুয়ার সরাইতেছি, কিন্তু আমরা ঈদের নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই। আমাকে সরকার একটু দেখবো, সরকার আমাকে একটু সাহায্য করে নেই, আমরা খুব অসহায় আছি। শুধু দেলোয়ার নয়,
নদী ভাঙনের এমন দশায় আতঙ্কে দিনাতিপাত করছে ওই এলাকার অন্তত শতাধিক মানুষ। গতবারের ধসে পড়া বাঁধের 100 মিটার মেরামত করা অংশ সহ নতুন করে ভাঙনে নদী গর্ভে চলে গিয়েছে আরও 250 মিটার। অভিযোগ আছে অবৈধ ড্রেজার চালানোয় নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন দেখা দিয়েছে। আর বাঁধটি ভেঙে গেলে পদ্মায় বিলীন হবে হাট বাজার সহ বিস্তীর্ণ অঞ্চল। এই যে নদীতে ভাঙতে নাকছে, আমরা ঈদের সময় সূর্য একটু রান্দা খাম, হ্যাঁ আমরা কেউ ভিতরে যাইতে পারি না, কে আমরা খাইতে পারে না। আমি ইসলাম আমার আত্মীয় বাড়ি বেড়াবার জন্য, এখন আইসা দেখি যে নদী বিলীন হয়ে যেতেছে। আমি ঘর দুয়ার ভেঙে ছুটা অন্য জায়গায় একটা স্থান করার চিন্তা ভাবনা করছি আর কি। অবৈধভাবে পদ্মার এপার থেকে প্রচুর পরিমাণে বাড়ি উত্তোলন করতেছে অবৈধভাবে, প্রশাসন কোনো নজর দেয় না এদিকে। এদিকে আমাদের পদ্মা সেতু বেড়িবাঁধ প্রচুর পরিমাণে বাড়তেছে, এদিকে ঘর বাড়ি নিয়ে আমাদের এদিকে মানুষজন অসহায়। এদিকে ধসে পড়া বাঁধ এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত বাঁধটির ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। নদীর স্রোত এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এই জায়গার ভাঙন। প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করেছি। এটা এই জিও ব্যাগ স্যান্ড ফিলিং যে বালুভর্তি যে জিও ব্যাগ, এই জিও ব্যাগ দিয়েই আমরা হইতেছে এটা প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। ইতোমধ্যে যারা সতর্কতাবশত ঘরবাড়ি সরিয়েছেন তাদের সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। যারা ভাঙনের কারণে পূর্ব সতর্কতামূলক হিসেবে তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছে তাদেরকে টিন এবং আনুষঙ্গিক সাহায্য, আর্থিক সাহায্য করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে প্রশাসনের তরফ থেকে। পদ্মা সেতু রক্ষা প্রকল্পের 2 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধটির বিষয়ে আগেই সতর্ক করেছিল পানি উন্নয়ন বোর্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর মঙ্গল মাঝির ঘাটের 200 মিটার এলাকায় নদীর তীর রক্ষা বাঁধ ধসে গেছে, আতঙ্কে এলাকাবাসী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং সমস্যা সমাধানে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন কিনা আমাদের জানাবেন। বুবলি, গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি এই পদ্মার পাড়ের যে নাউডুবা জিরো পয়েন্টে রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছিল। এর পরবর্তীতে সকালের দিকে কিন্তু এই ভাঙন পদ্মা নদীর যে শান্ততা থাকার কারণে কিন্তু সেই ভাঙন এখন নেই বললেই চলে। তো সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু জিও ব্যাগ ডাম্পিং গতকাল থেকে শুরু করেছে। আমরা এদিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, যে ক্ষেত্রে কিন্তু গতকাল সকাল থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যারা এই শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু ব্লক জিও ব্যাগ ডাম্পিং এর জন্য কাজ চলমান রেখেছে। এক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি, তারা কিন্তু এখানে প্রায় 150টি জিও ব্যাগ ডাম্পিং করেছে। তবে স্থানীয়দের মধ্যে এই অস্থায়ী বেড়িবাঁধ নিয়ে রয়েছে শঙ্কা। তারা কিন্তু গতকাল এবং ঈদের প্রথম দিন থেকেই তাদের ঘর বাড়িগুলো সরিয়ে নিয়েছেন এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন তাদের জন্য স্থায়ী একটি বেড়িবাঁধ করে দেওয়া হয়। এখানকার যিনি একজন স্থানীয় রয়েছে তার কিন্তু বসত বাড়ি এখান থেকে সরিয়ে নিয়েছে। তার সাথে একটু কথা বলবো। আসলে এই যে জিও ব্যাগ ডাম্পিংটি করা হচ্ছে সেটি আপনাদের জন্য কতটা স্বস্তির জায়গা হচ্ছে? প্রশাসনের কাছে কি চাচ্ছেন? প্রশাসনের কাছে চাচ্ছি, আমরা অনেক কষ্ট করিয়া মনে করেন আমার এই বর্ষে মনে করেন 10-12 বার ভাঙ্গ হয়ে গেছে। তারপরে এই বাড়িটা করার পর মোটামুটি আল্লাহ পাক খুব সুন্দর বলাভানলে বসবাস করতেছি। এর মধ্যে গত বছর তন এই আবার ভাঙন দেখা দিছে। আর এই বছর তো মনে করেন এই যে আমার মধ্যে ঘর দুয়ার দোকান, এই পাকঘর কলঘর এই দেখেন সম্পূর্ণ ছুড়িয়া নিয়ে হাতে পাই না, ভাঙন লেগে গেছে গা। এখন যদি সরকার আমাকে মনে করেন যে বেড়িবাঁধটা খুব সুন্দর করে দেয় তাইলে আমরা পোলামহলে থাকতাম, না আর কোনো উপায় নাই। এই ধরেন ঈদের দিন ঈদটা করতে পারিনি, বাল বাচ্চা হলে পোলামহলে ঈদটা পর্যন্ত করতে পারিনি। এরকম ভাঙন ঘরের লগে ঘর দুয়ারি সরামু না ঈদ কোন হান্দা গেছে আমরা কইতে পারি না। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করা হয়েছে কিনা? না, এখন থেকে আমাদের কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই নাই। তো সাহায্য সহযোগিতা যদি না করে তাইলে আর আমাকে কোনো উপায় নেই, আমাকে সর্বহারা মানে এরপরে আর আমাকে স্থান নাই, কোনো থাকার কোনো জায়গা নেই আমাদের। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন একজন স্থানীয় কথা। পাশাপাশি আমরা জাজিরা উপজেলার ইউনো যিনি রয়েছেন কাবেরী রয়, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানকার যারা স্থানীয়রা ঘর বাড়ি এবং দোকানপাট সরিয়ে নিয়েছেন তাদের জন্য কিন্তু তারা সরকারিভাবে নগদ অর্থ এবং টিন বিতরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের জাজিরা নাউডুবা জিরো পয়েন্ট থেকে সর্বশেষ। বুবলি। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী আকাশের সাথে। নারী অধিকার নিয়ে প্রবন্ধ লিখে বিপাকে কলেজ শিক্ষক নাদিরা ইয়াসমিন। হেফাজতে ইসলামের দাবির মুখে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে বদলি করা হয়েছে সাতক্ষীরা সরকারি কলেজে।
সেখানেও বাধার মুখে করতে পারেননি যোগদান। পরে তাকে টাঙ্গাইলে বদলি করা হয়, সেখানেও যোগদান করতে পারছেন না নাদিরা। এমন পরিস্থিতিতে বড় বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। সহকর্মী আকরাম হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। গেল মাসে নারী অধিকার নিয়ে একটি ম্যাগাজিনে প্রবন্ধ লেখেন নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন। ওই লেখার পর শিক্ষার্থীদের একাংশ ও হেফাজতে ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শাস্তির দাবিতে ক্যাম্পেইন শুরু করে। হেফাজতে ইসলামের ৪৮ ঘন্টার আলটিমেটামের পর প্রথমে নাদিরা ইয়াসমিনকে ওএসডি ও পরে বদলি করা হয় সাতক্ষীরা সরকারি কলেজে, কিন্তু সেখানেও বাধার মুখে পড়েন। একটি গোষ্ঠীর তোপের মুখে যোগদান করতে পারেননি নাদিরা। পরে তাকে টাঙ্গাইলের সাদত সরকারি কলেজে বদলি করা হলে সেখানেও একই ঘটনা ঘটে। এরই মধ্যে দেশের ১৪৭ জন বিশিষ্ট নাগরিক বিবৃতিতে এমন ঘটনার নিন্দা জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও। নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীদের দাবি নাদিরা ইয়াসমিনকে স্বপদে বহাল রাখার, চাকরিচ্যুতির দাবিও তুলেছেন কেউ কেউ। আমরা চাই যে ম্যাম এই নরসিংদী সরকারি কলেজে থাকুক, ওনাকে বদলির যে এটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ একপাক্ষিক। সান্ধ্য আইন বাতিলের যে প্রস্তাবটা উপস্থাপন করা হয়েছে, মানে এটা শুধু ওনার মানে নাদিরা ইয়াসমিন ম্যামের একার না, এটা আমাদের সবার দাবি। ওনার এই প্রচার প্রচারণাটা যেন না ছড়ায়, সে কারণে আমরা ওনার শুধু বদলি নয়, ওনাকে বহিষ্কার চাই। আমরা চাই ওনাকে মানে চাকরি থেকে বহিষ্কার করা হোক, কারণ উনি এখানে যে কর্মকাণ্ড চালিয়েছেন উনি সেখানে গিয়ে একই কর্মকাণ্ড চালাবেন। শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দিচ্ছেন হেফাজতে ইসলামের নেতারা, আর জামাতের নেতারা বলছেন এই ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। নরসিংদী সরকারি কলেজের যে মানববন্ধন কর্মসূচি হয়েছে, স্মারকলিপি প্রদান করা হয়েছে, এটাতে একাত্মতা পোষণ করে। জামাত ইসলামের পক্ষ থেকে এই ব্যাপারে আমরা কোনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি আমরা দেই নাই। তো উনি যেটা বলছেন এখানে জামাত জড়িত, এটা ওনার ব্যক্তিগত কথা, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। নারী অধিকারকে যেন ধর্মের সঙ্গে সাংঘর্ষিক করে তোলা না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান নাদিরার। নারী অধিকারটাকে যেন মানে ধর্মের সাথে সাংঘর্ষিক জায়গা থেকে না দেখা, নারী অধিকার এবং ধর্মের যে বোঝাপড়া চর্চা, এটা মানে একদম সমান্তরালে চলতে পারে। নাদিরা ইয়াসমিনের বদলির আদেশ প্রত্যাহার করে নারী অধিকার নিশ্চিতে সরকারকে কাজ করার আহ্বান মানবাধিকার কর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১:৩০টার দিকে কলাতলি পয়েন্টে এই ঘটনা ঘটে। এ নিয়ে গত ২ দিনে সাগরে ৪ জনের মৃত্যু হলো। বিস্তারিত সঞ্জিদ আক্তারের প্রতিবেদনে। কক্সবাজারের সাগরে গোসলে নেমে পর্যটক বাবা ছেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ দিনে ৪ জনের মৃত্যু হলো। সোমবার দুপুর ১:৩০টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলি পয়েন্ট সাগরে এই ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। মৃতরা হলেন রাজশাহী সদরের শাহিনুর রহমান ও তার ছেলে মোহাম্মদ সিফাত। স্থানীয়দের বরাতে নাফিস ইন্তেসার নাফি বলেন, সকালে রাজশাহী থেকে শাহিনুর রহমান স্ত্রী ও 2 ছেলেকে সঙ্গে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কক্সবাজার পৌঁছে কলাতলি এলাকার হোটেল সি ক্রাউনে ওঠেন। পরে দুপুরের দিকে তারা সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে বাবা ও এক ছেলে স্রোতের টানে ভেসে যেতে দেখে লাইফগার্ড কর্মীরা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলার সদর হাসপাতালে নিয়ে আসেন। এমন সময় কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। সি সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ শুকুর বলেন, ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে লাইফগার্ড কর্মীরা উদ্ধারে নামেন। প্রথমে বাবাকে উদ্ধার করা হয়, পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এমন সময় তারা রক্তবমি করছিলেন। মৃতদেহ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। এর আগে রোববার বিকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা রাজীব আহমদ নামের এক পর্যটক নিখোঁজ হন। পরে 8 ঘন্টা পর মধ্যরাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশ এলাকায় তার মৃতদেহ ভেসে আসে।
এছাড়া একই দিনে সৈকতে শৈবাল পয়েন্টে জাল নিয়ে শখের বশে মাছ ধরতে নেমে নিখোঁজ হন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরু নামের এক ব্যক্তি। সোমবার সকালে বাঘখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরার টেক পয়েন্ট সাগরে তার মৃতদেহ ভেসে আসে। পরে লাইফগার্ড কর্মীরা মৃতদেহটি উদ্ধার করেছে। সানজিদ আক্তার, দেশ টিভি। মৌলভীবাজারে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে জেলার জুরি উপজেলার হামিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যান বাবুল আহমেদ। মেয়ে হালিমাকে সাঁতার শেখাতে নামেন পুকুরে, কিন্তু হঠাৎ পা পিছলে মেয়ে পানিতে তলিয়ে যায়। উদ্ধার করতে গিয়ে ডুবে যান বাবা নিজেও। পরে স্বজনরা দুজনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় বাবা বাবুল আহমেদের বয়স ছিল 60 আর মেয়ের 18। মেয়ে হালিমা ঢাকার ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। 26 জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় তার অংশগ্রহণের কথা ছিল। এই দুর্ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম।